তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ইস্টার্ন রেলের তরফ থেকে, যেখানে তোমাদের শিয়ালদা ডিভিশনে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হল্ট এজেন্ট বা টিকিট বুকিং ক্লার্ক পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। প্রতিটি তথ্য আমার ভিডিওর মাধ্যমে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে এবং সবার আগে কিন্তু ইনফরমেশন পাবে। রেল সহ প্রতিটি তথ্য জানার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে এবং সঙ্গে কি কি ডকুমেন্টস তোমাদের দিতে হবে এবং প্রতিটি তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ। স্টেপ বাই স্টেপ দেখো, সম্পূর্ণ ইনফরমেশন পাবে। তো দেখো, প্রথম সেটি হচ্ছে নেম অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমার নামটাকে ক্যাপিটালে তুমি লিখবে। এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে এবং সেলফ অ্যাটেস্টেড করে দেবে। এর আগে যে বিজ্ঞপ্তি যখন প্রকাশিত করা হয়েছিল, অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে স্যার আমি ফটো লাগিয়েছি কিন্তু সই করিনি। তো দেখো, আমি ভিডিওতে সম্পূর্ণ কিন্তু আমি যখন কোনো ভিডিও বানাই সেখানে কিন্তু কমপ্লিট ইনফরমেশন তোমাদের প্রোভাইড করি। তোমরা যদি স্কিপ করে করে দেখো তাহলে তোমাদের কিন্তু অনেক ইনফরমেশন তোমরা কিন্তু মিস করে যাবে, সেখানে কিন্তু আমার কোনো দায় নেই। তার জন্য বলি ভিডিওটাকে কমপ্লিট দেখার। তো দেখো, এখানে লেখাই আছে সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ ছবি লাগিয়ে কিন্তু তোমাকে সই করতে হবে ছবির ওপরে। তারপরে হচ্ছে কি, ফাদার নেম লিখতে হবে। এরপরে এজ, ডেট অফ বার্থ। তোমাদের এখানে বলে রাখি, ডেট অফ বার্থ যেটি ক্যালকুলেট করতে হবে, সেখানে তোমাদের যে এজটা প্রথমে তুমি দেবে, আগে প্রথমে তুমি কি করবে, তোমার এজটা দেবে, তারপরে তোমার ডেট অফ বার্থটা দেবে, ব্যাকেটে তুমি ডেট অফ বার্থটা দিয়ে দেবে। এরপরে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যে কোনো পার্সেন্টেজ অফ মার্কস নিয়ে যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের অনেকের কোয়ারি থাকে যে স্যার আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি কি আমি এমএ এমকম করেছি। তো এখানে কোনো ব্যাপার নেই, তুমি জাস্ট এখানে মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক। তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে কোনো অসুবিধা নেই, বাট এর জন্য কোনো বেনিফিট কিন্তু তুমি পাবে না। তোমাকে মাধ্যমিক যোগ্যতায় কিন্তু আবেদন করতে হবে এবং এটি কিন্তু এখানে যোগ্যতা, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এখানে তোমাদের কি করতে হবে, আপ টু পিনকোড পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা কিন্তু দিতে হবে। এরপরে আছে হচ্ছে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপরে বলছে ওয়েদার সার্টিফিকেট বাই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার শোয়িং ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস। তো এই কাজটি করার জন্য, ঠিক আছে, তোমরা যে মানে ফিট আছো শারীরিক দিক দিয়ে এবং মানসিক দিক দিয়ে, তো সেইগুলোর জন্য তোমাদের কিন্তু একটি মেডিকেল সার্টিফিকেট কিন্তু চাইছে। তো সেক্ষেত্রে এই মেডিকেল সার্টিফিকেট তোমরা কোথায় পাবে? মেডিকেল সার্টিফিকেট তোমরা ডাক্তারের কাছে পেয়ে যাবে, ঠিক আছে, বা তোমরা যদি কোনো হসপিটালে যাও সেই হসপিটাল থেকেও কিন্তু তোমরা এই মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। এখানে যদি তুমি মেডিকেল সার্টিফিকেট যেহেতু দিচ্ছ সেহেতু তোমাকে এখানে ইয়েস লিখতে হবে, ঠিক আছে। তো এখানে পরবর্তী যেটি বলছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ হ্যাভিং কন্ট্রাক্ট ফর এনি আদার হল স্টেশন। তুমি কি অন্য কোনো হল স্টেশনে কি কাজ করছো বা কার্যরত আছো? যদি কার্যরত থাকো তাহলে তুমি ইয়েস করবে, যদি না কার্যরত থাকো তাহলে এখানে তুমি সিম্পলি এখানে নো করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাকে কি করতে হবে, এরপরে হচ্ছে তোমাকে এখানে সই করতে হবে, ঠিক আছে। এখানে তুমি সই করে দেবে এবং এখানে তোমাকে ডেটটা লিখে দিতে হবে। যে ডেটটাতে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা ওখানে জমা করছো সেই ডেটটাই কিন্তু এখানে লিখবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এখানে কি বলছে ডিক্লারেশন। এই ডিক্লারেশনের জায়গাটা কি হবে, এখানে তোমার নামটাকে ক্যাপিটালে লিখে দেবে। এখানে দেখো সন অফ ডটার অফ, অর্থাৎ পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমার বাবার নাম তুমি লিখে দেবে, যদি যার বাবা নেই তারা মায়ের নাম লিখতে পারে, কোনো অসুবিধা কিন্তু হবে না, অর্থাৎ গার্জেনের মধ্যে যে কোনো একজনের নাম লিখলেই হবে। এরপরে তোমাকে কি করতে হবে, এখানে সই করে দিতে হবে, অর্থাৎ এই ফর্মটা তোমার সম্পূর্ণ কিন্তু ফিল আপ কমপ্লিট হয়ে গেল। একদম যেরকম বললাম সেরকমই কিন্তু ফিল আপ করবে, ক্লিয়ার। আচ্ছা, দেখো তোমাদের যে কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন এখানে আবেদন করতে গেলে সেই ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, যে কপি অফ আধার কার্ড,
অথবা তোমাদের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট, অর্থাৎ এই তিনটের মধ্যে যে কোনো একটি কিন্তু তোমাদের দিতে হবে। ঠিক আছে, এটি রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে কিন্তু এটা লাগবে। তো তোমরা যে কোনো একটি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু তোমাদের তার কপি সেটাকে তুমি সেলফ অ্যাটেস্টেড করবে এবং ডকুমেন্টসের সাথে কিন্তু অ্যাটাচ করে দেবে। ঠিক আছে, এরপরে দেখো দ্বিতীয় যেটি বলছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বি বিলো 18 ইয়ার্স, অর্থাৎ বুঝতে পারছো 18 বছরের কম বয়স হলে কিন্তু চলবে না। অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে স্যার আমার 17 বছর, ঠিক আছে, আমি 17 বছর 8 মাস, 17 বছর 9 মাস, তো এরকম যতই 9 মাস হোক 10 মাস হোক যাই হোক না কেন, 17 বছর 11 মাস যাই হোক না কেন, কিন্তু একটা কথা মনে রাখবে 18 বছর হচ্ছে তোমাকে হতেই হবে। মিনিমাম হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এখানে কিন্তু এজ লিমিট দেয়া নেই। তবে আগে যে শিয়ালদা ডিভিশনে যখন নোটিফিকেশান একটি বেরিয়েছিল তখন কিন্তু আপার এজ লিমিট কিন্তু 45 কিন্তু বলে দিয়েছিল। তবে সেই ব্যাপারে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা চাইলে ডিসিএমে গিয়ে কিন্তু একবার যোগাযোগ করে জেনে নিতে পারো। ক্লিয়ার ব্যাপারটা? এরপর বলছে কি ফর দিস দ্য কপি অফ এজ প্রুফ, এজ প্রুফের জন্য কিন্তু তোমার ডকুমেন্টস সাবমিট করতে হবে। তো কী ডকুমেন্টস দেবে? তার জন্য মাধ্যমিকের তোমরা অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা তোমরা কিন্তু ডেট অফ বার্থের কিন্তু সার্টিফিকেটও কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী 3 নম্বরে কী বলছে দেখো, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাট লিস্ট 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ বুঝতে পারছো শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। তোমরা এতবার আমি ভিডিওতে বুঝিয়ে দিই, সুন্দরভাবে ধীরে সুস্থে বুঝিয়ে দিই, তারপরেও তোমরা অনেকে কমেন্ট করো যে স্যার 50% চাই, 60% চাই। এখানে বলাই হচ্ছে অ্যাটলিস্ট 10 স্ট্যান্ডার্ড এবং কোনো পার্সেন্টেজ অফ মার্কসের কোনো ব্যাপার নেই, জাস্ট তোমরা মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং কি বলছে শুড হ্যাভ ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ, অর্থাৎ সাধারণ ইংলিশে মানে টিকিটের মানে স্টেশনের নাম এবং টিকিটের যে ভ্যালু, যেহেতু তোমাকে টিকিট সেলস হিসাবে তোমাকে কাজ করতে হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, টিকিটের ভ্যালু মানে যে অ্যামাউন্টগুলোকে পড়া, তারপরে হচ্ছে তোমার স্টেশনের নাম পড়তে পারা, এই রকম টাইপের ইংলিশ জানলেই কিন্তু হবে। ঠিক আছে, ফর দিস দ্য কপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, অর্থাৎ এর জন্য কি প্রয়োজন, মাধ্যমিকের তোমাকে সার্টিফিকেট কিন্তু দিতে হবে। ঠিক আছে, এরপরে এইটি কিন্তু তোমাকে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তো এটিও তোমাদের ক্লিয়ার হয়ে গেল ডকুমেন্টস হিসাবে। 4 নম্বর কি বলছে দেখো, 4 নম্বর বলছে অ্যাপ্লিকেন্ট মাস্ট সাবমিট অ্যালং উইথ অ্যাপ্লিকেশন কপি অফ মেডিকেল সার্টিফিকেট। দেখো বুঝতে পারছো এখানে মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমাকে দিতেই হবে। ঠিক আছে, শি ইজ দ্য ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস ফ্রি ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ শরীরে কোনো রকম কোনো মারণ রোগ আছে নাকি বা কোনো রকমভাবে তোমার শারীরিক কোনো অসুস্থতা আছে নাকি, কারণ তোমার যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে তাহলে তুমি সেই কাজটা করতে পারবে না। তার জন্য আগে থেকে কি করছে যে তোমার কাছ থেকে মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু নিয়ে নিতে হচ্ছে। তো সেই একটা কথা তোমাদের বলবো যে মেডিকেল সার্টিফিকেট কিন্তু এখানে দিতেই হবে, কোনো ব্যাপার নেই। তোমরা জাস্ট ডাক্তারের কাছে যাবে, গিয়ে মেডিকেল সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে, অথবা তোমরা চাইলে হসপিটাল থেকেও কিন্তু মেডিকেল সার্টিফিকেট তোমরা নিয়ে নিতে পারো। এরপরে দেখো 5 নম্বর যেটি বলছে এনি অ্যাপ্লিকেশন রিসিভ উইদাউট এনি অর মোর অ্যাভভ দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস উইল বি রিজেক্টেড সামারালি উইদাউট এনি ব্যাক রেফারেন্স, অর্থাৎ কোনো রকম কিন্তু কোনো আর্গুমেন্ট কিন্তু এরা শুনবে না। তো এখানে দেখো মানে একদম যদি কোনো ডকুমেন্টস তুমি যদি স্কিপ করে যাও, আমি আগেই বললাম যে ডকুমেন্টস যদি কোনো কিছু যদি মানে স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের all the documents in original support above the condition should be produced before selection committee যখন কল্ড ফর। তো যখন তোমাকে কিন্তু ডাকা হবে, মানে তুমি বুঝতে পারছো যে তোমাকে সিলেক্ট করলো, সিলেক্ট করার পরে তোমাকে কিন্তু ডাকা হবে, যে তখন তোমাকে কিন্তু সব অরিজিনাল ডকুমেন্টস মানে যেগুলো যেগুলো তুমি দিয়েছো জেরক্স কপি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, তার সাথে তোমাকে কিন্তু এবার অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে যেতে হবে। সেই অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে চেক করা হবে। অর্থাৎ এখানে কিন্তু যে ফর্ম ফিল আপ করার সময় যে ডেটাগুলোকে ইনপুট করবে সেগুলো কিন্তু খুবই মাথা ঠান্ডা করে কিন্তু ইনপুট করবে, কোনো ভুল হলে কিন্তু সেখানেও কিন্তু বাতিল করে দিতে পারে অরিজিনালের সাথে যদি না মেলে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা,
তো এখানে তোমাদের যেখানে নিয়োগটি করা হচ্ছে, যে হল স্টেশনে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে যে শান্তিনগর যে হল স্টেশন আছে, তোমরা এখানে দেখো শান্তিনগর যে হল স্টেশন আছে এই হল স্টেশনে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। তো এই শান্তিনগর হল স্টেশনটা কোথায়? শান্তিনগর হল স্টেশনটা হচ্ছে ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্টের, অর্থাৎ অবশ্যই কিন্তু তোমাদের নদিয়া ডিস্ট্রিক্টের কিন্তু বাসিন্দা হতে হবে। তোমরা প্রত্যেকে কিন্তু যারা যারা ভিডিওটা দেখছো তোমরা অতি অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এবং নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। তোমাদের ডিস্ট্রিক্টে যখনই প্রকাশিত হবে বা তোমাদের নিয়ারেস্ট যে স্টেশনে যখনই বিজ্ঞপ্তি আসবে তখন কিন্তু আমার চ্যানেলেই সবার প্রথম তোমরা ভিডিও পাবে, ঠিক আছে? কারণ আমি সবসময় প্রয়াস করি তোমাদের যখনই কোনো নোটিফিকেশান আসে সবার আগে কিন্তু ইনফরমেশান এই ভদ্রেশ্বর স্টাডি সেন্টারেই তোমরা পেয়ে যাবে। তার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা চলে যায়। তো এখানে তোমাদের ডিস্ট্রিক্ট এবং হল স্টেশনের নামটা কিন্তু তোমাদের লিখে দেবে। তো এখানে দেখো এই শান্তিনগর যে হল স্টেশন, এই স্টেশনটা কোথায়? সেটা হচ্ছে বাহিরগাছি আর ভায়না যে হল স্টেশন তার মাঝখানেই কিন্তু এই শান্তিনগর যে হল স্টেশন আছে এই হল স্টেশনটা আছে। তো এই হল স্টেশনে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে কাজটা কিন্তু তোমাদের এই হল স্টেশনেই হবে। এখানে দেখো তোমার সিলেকশন হওয়ার পরে কিন্তু তোমাকে একটি এফডিআর কাটতে হবে, ঠিক আছে? এই এফডিআরটা তোমাদের 2000 টাকার কিন্তু এফডিআর কিন্তু কাটতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে প্লেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, তো কোথায় গিয়ে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেবে এখানে কিন্তু ক্লিয়ার করা আছে। অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার জন্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, তোমাকে বললাম ডিসিএম অফিস, তো ডিসিএম অফিস কোথায়? সেটি ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা যে ডিআরএম বিল্ডিং আছে সেই ডিআরএম বিল্ডিংয়ে 44 নম্বর রুম, কাইজার স্ট্রিট, কলকাতা 7,14,000 এই ঠিকানায় গিয়ে কিন্তু তোমাদের জমা দিয়ে আসতে হবে, একদম ডাইরেক্ট গিয়ে কিন্তু জমা দিয়ে আসবে। ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন কবে জমা দেবে? 27 তারিখ থেকে 27শে ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে এবং তোমাদের আবেদন জমা নেওয়ার তোমাদের লাস্ট ডেট হচ্ছে 18ই মার্চ 2024। তো এখানে দেখো তোমাদের 11টা থেকে সকাল 11টা থেকে 4টে পর্যন্ত কিন্তু তোমাদের আবেদনপত্র জমা নেবে, ঠিক আছে? ওখানে একটি ড্রপ বক্স থাকবে সেখানে গিয়ে কিন্তু তোমাদের ফর্মটা জমা করে দিতে হবে। এখানে বলছে এভরি ওয়ার্কিং, এখানে কিন্তু হলিডে বাদ দিয়ে মনে রাখবে কোনো ছুটির দিন যেখানে তোমাদের মানে ন্যাশনাল যেসব হলিডেগুলো থাকে সেই হলিডে বাদ দিয়ে কিন্তু তোমরা যাবে, ঠিক আছে? এখানে দেখো 19শে মার্চ 2024 এটি যেটি আছে সেটি হচ্ছে ওপেনিং বক্স। তো এখানে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা যে বক্সে গিয়ে তোমরা জমা করলে, একটি বক্স দেখবে রাখা থাকবে বিল্ডিংয়ে, সেই বক্সে গিয়ে তুমি যে জমা করলে এই বক্সটাকে ওপেন করা হবে 19শে মার্চ, বুঝতে পারছো? 19শে মার্চ কিন্তু ওপেন করা হবে। 19শে মার্চ কিন্তু কোনো লাস্ট ডেট নয়, 19শে মার্চ ওপেন করা হবে, ঠিক আছে? বক্সটা ওপেন করা হবে, ওকে? আচ্ছা, এখানে তোমাদের যে কথাটি বলবো, তোমরা চেষ্টা করবে অ্যাডভান্স কিন্তু ফর্ম জমা দেওয়ার, ঠিক আছে? অ্যাডভান্স ফর্ম জমা দেওয়ার চেষ্টা করবে যদি আবেদন করতে চাও। নিয়োগটি হচ্ছে তোমাদের 5 বছরের কন্ট্যাক্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। তো এই 5 বছর তোমাদের পিরিয়ড তোমাদের যখন কমপ্লিট হয়ে যাবে, তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার তারপরে কি হবে? তো এই 5 বছর পিরিয়ড কমপ্লিট করার পরে এখানে বলাই আছে যে এক্সটেন্ড বাই অ্যানাদার 5 ইয়ার্স, অর্থাৎ আরও 5 বছর কিন্তু এক্সটেন্ড করতে পারে, তবে সেটি ডিপেন্ড করছে তোমাদের কাজের ওপর। তোমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যদি তোমার থাকে, ঠিক আছে, এই হল কন্ট্রাক্টর পদের ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমাদের আরও 5 বছর অর্থাৎ 5-5-10 বছর কিন্তু তোমার কন্ট্রাক্টে কিন্তু এই নিয়োগটি থাকবে। তো দেখো, তুমি যখন পার্মানেন্ট কোনো জায়গায় যদি চাকরি পেয়ে যাও বা কোনো যখন তুমি দেখলে যে আমি একটা ভালো একটা চাকরি পেয়ে গেলে, তখন তুমি সেখান থেকে তুমি কুইট করতেই পারো, ঠিক আছে? তো এখানে পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের বেতন কত টাকা থাকবে। এখানে তোমাদের অনেকের প্রশ্ন আছে যে স্যার বেতনের ব্যাপারটা একটু আপনি ক্লিয়ার করে বলুন। তো বেতনের ব্যাপারটা দেখো, এখানে কিন্তু সেলস টার্নওভার থাকবে, মানে তুমি যেরকম টিকিট সেল হবে তার উপর কিন্তু কমিশন থাকবে, অর্থাৎ 1 টাকা থেকে 15,000 টাকার উপর 15% কিন্তু কমিশন থাকছে। তারপরে 15,000 1 টাকা থেকে 50,000 ওপর 12%, 50,000 1 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে 9%, তারপর 1 লাখ 1 টাকা থেকে 2 লাখ টাকার মধ্যে 6% এবং 2 লাখ 1 টাকা থেকে তার বেশি যদি হয় তাহলে 3% মতো তোমার কমিশন থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি তোমার ফর্ম ফিল আপ করতে যদি কোনো রকম কোয়ারি থাকে, আমি বলবো একটি কথাই বলবো যে তোমরা ডিসিএম
ঠিক আছে। ডিসিএম অফিসে তোমরা চলে যাবে, ঠিক আছে। শিয়ালদা ডিভিশনের যে ডিসিএম অফিস, যেখানে গিয়ে তোমাদের ফর্মটা জমা করতে হবে, আমি সেটি বলে দিচ্ছি কোথায় গিয়ে ফর্ম জমা করতে হবে। সেখানে গিয়ে চলে যাবে। সেখানে গিয়ে কিন্তু তোমরা যদি তোমার কোনো কোয়ারি থাকে তাহলে সেটা তুমি কিন্তু ক্লিয়ার করে নিতে পারো। আবেদন মূল্যর ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। এখানে কিন্তু কোনো রকম কিন্তু আবেদন মূল্য কিন্তু লাগবে না, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে প্রাথমিকভাবে কিন্তু কোনো আবেদন মূল্য কিন্তু লাগছে না, ঠিক আছে। অতি অবশ্যই, আমি বারবার বলছি, অতি অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম, তোমাদের ডিস্ট্রিক্টের নেম এবং তোমাদের নিয়ারেস্ট যে স্টেশন আছে সেই স্টেশনের নাম কিন্তু কমেন্ট করতে ভুলো না। যখনই তোমাদের স্টেশনের, যখনই ডিস্ট্রিক্টের যখন বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত করা হবে, অতি অবশ্যই কিন্তু তোমরা এই ভদ্রেশ্বর স্টাডি চ্যানেলে তোমরা দেখতে পাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। আজকের মতো এটুকুই, টাটা।